এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ। মোট পরীক্ষার্থী 20 লাখের বেশি। প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিক ঘোষণা। কিশোর গ্যাং আতঙ্কে রাজধানীর কড়াইলবাসী, বাড়ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার। বিপদগামিতা ঠেকাতে কাজ চলছে জানালো পুলিশ। রাজধানীতে ফের দুই দলের সমাবেশ। দেশ চালাচ্ছে বিদেশি শক্তি, দাবি বিএনপির। আমেরিকা আর আসবে না বললেন কাদের। সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। আশ্বাসেই কাটছে বছরের পর বছর। নগরবাসীকেই দুষছেন মেয়র। মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু নিঃস্বার্থভাবে ভালোবাসেন তার সন্তানকে। মাহীন পৃথিবীটায় যেন অন্ধকার ধুধু মরুভূমির মতো। সংবাদে আরও থাকছে বিশ্ব মা দিবসে মা হারা সন্তানদের অনুভূতির গল্প। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলের খবর। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সকাল 10টায় গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এরপর 11টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনের খুদে বার্তায়ও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। গত 15 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। দেশের 3,700টি কেন্দ্রে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিলেন 20,24,192 জন। কিশোর গ্যাং আতঙ্কে এখন রাজধানীর কড়াইলবাসী। একটি দুটি নয়, 4 থেকে 5টি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে সেখানে। শুধু দেশীয় অস্ত্র নয়, হরহামেশাই তারা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও নানা তথ্য। পুলিশ বলছে কিশোরদের বিপদগামী হওয়া ঠেকাতে কাজ করছেন তারা। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহিদ হাসান। কারণে অকারণেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর কড়াইল। সবসময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের। এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও। দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে যাইয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে, নাসিরকে আহত করছে। সমস্যা না, এই যে দুই দল ইট পাথর মারে, কে কোনো কত মানুষ এই যে এক সপ্তাহ কাম করতে না, ইট করে অসুস্থ হয়ে গেছে। ওরা মারামারি করলে তো আমাদেরই সমস্যা। ওরা তো মারামারি করে, সাধারণ লোক শুধু মাইর খা, আমাদের হয়রানি হয়। এখানকার এক একটা গলিতে গড়ে উঠেছে এক একটা কিশোর গ্যাং। সবথেকে ভয়াবহ নুরু বাহিনী। প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা গ্যাং প্রধান নুরুর, তার প্রধান প্রতিপক্ষ রাজীব গ্রুপ, যেখানে দেশীয় অস্ত্রের রয়েছে বিরাট সম্ভার। আধিপত্য বিস্তারে শুধু অস্ত্রসহ মহড়া নয়, নিয়মিত হাতুড়ি, দা, বগি, কুড়াল সহ এরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও গলাকাটা আসিফ, ড্যান্ডি রুবেল, ককটেল রাকিবের রয়েছে আলাদা আলাদা গ্যাং। যে কিশোরদের হওয়ার কথা আগামীর বাংলাদেশ, আধিপত্য আর প্রতিশোধের রেশ কোন পথে নিচ্ছে তাদের? শুধু কি ভবিষ্যৎ, নাকি জীবনকেও বারবার ফেলছে হুমকিতে?
17 বছরের রিফাত এখন শরীরে ক্ষত নিয়ে পড়ে আছে বিছানায়। একটি ক্ষত না শুকোতেই 5টি ক্ষত যুক্ত হয় এদের শরীরে। প্রতিশোধ না নিলেও প্রতিরক্ষার স্বার্থে গ্যাং বা গ্রুপ ছাড়তে পারছে না অনেকেই। আমি যে আগে কাজটা করতাম এটা তো এখন মোটেও করি না। এটাতে তো আমরা বের হতে চাই, কিন্তু আমাদেরকে ওরা তো ওই যে 2 দিন পর পর হামলা দেয়। একের পর এক অভিযোগ আর মামলা হচ্ছে বনানী থানায়। এত কিছুর মধ্যেও এ পুলিশ কর্মকর্তার দাবি কঠোর ভূমিকায় আছেন তারা। দুই গ্রুপ অথবা বড় ভাই ছোট ভাই একটা বিষয় নিয়ে অনেক সময় মারামারি লাগে। আমরা সেই বিষয়টা আমলে নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে 2-3টা মামলা হয়েছে। অ্যাওয়ারনেস তৈরি করে ওদের এই ধরনের কার্যক্রম থেকে দূরে আনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আলোকে বিট পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কিশোরদের এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যেও। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 2 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দাবি করে অদৃশ্য শক্তির নির্দেশে সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসের ইতিহাস বিএনপির নেই দাবি করে বলেছেন, সন্ত্রাসের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। যুবদল নেতারা দাবি করেন, বিক্ষোভ সমাবেশ থেকেই ফের গতি পাবে সরকার পতনের এক দফা আন্দোলন। প্রতিবেশী রাষ্ট্রকে ব্যবহার করে তারা ঠিকই আছে, বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের চলে গেছে। জেলায় জেলায় আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এবং যার ভিত্তিতে আমরা মনে করি অচিরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। রাজপথের কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমি আছি এবং যুবদল নির্ভীকভাবেই আছে। যুবদল নির্ভীকভাবেই রাজপথে আছে এবং থাকবে। নিশ্চিত বিজয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান যুবদলের সাবেক নেতারা। বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, এটাই হলো আজকে আমাদের শপথ। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বর্তমান সরকার দেশের জন্য আপদ। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের তোয়াক্কা করে না সরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। আমরা ওই সিটির ভোটারের মতো কার্যকারী করব। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। ক্ষমতার মসনদ হারানোর ভয়ে সরকার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তত্ত্বে তাউস, তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বলেন, গণতন্ত্রের মোড়কে পাকশালের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার করা হয়েছে উল্লেখ করে বলেন, প্রতিবার নির্বাচনের নামে নতুন নতুন কৌশলে জনগণের সাথে তামাশা করছে সরকার। তামাশা, একটা কৌতুক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু আসছে দেখে আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি, কিন্তু বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না। শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব বলেন তিনি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের জনগণের জানমাল রক্ষায় আবারও শান্তি সমাবেশে দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে এই শান্তি সমাবেশ।
আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুপুর 3টায় শুরু করা থাকলেও 2টার মধ্যে পুরো সমাবেশের স্থলে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে পুরো সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে সমাবেশে আসা নেতাকর্মীরা। উত্তর আওয়ামী লীগের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করে নেতারা বলেন, সহিংসতা হলে কোনো ছাড় নেই। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোন পন্থা নাই যা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। তারিখ দিয়েছে, অমাবস্যা, পূর্ণিমা, রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা পার্বণ বিভিন্ন সময় দিয়েছে। 10ই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমেরিকা আর বিএনপির স্বপ্ন পূরণে আসবে না। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, খুব দ্রুতই সংকট কেটে যাবে। পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। ভারত আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না কাউকেই। সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা নিরসনে সবার আগে জনসাধারণকে সচেতন হতে হবে। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। প্রচণ্ড গরম আর তীব্র রোদে এক পশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে নামে। তবে এই বৃষ্টি কারো কারো জন্য আতঙ্কের নাম। অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর। বাড্ডার 5 তলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এই বস্তিতে জমেছে হাঁটু পানি। নাওয়া খাওয়া সহ সব কাজ ছাড়তে হয় পানিবন্দি থেকেই। আন্দামান্দা তো করতেই পারি না, কোনোদিন দোকান থেকে এটা ওরা আনি কিনি খাই। কয়দিন পরে পরে বৃষ্টি হলে পানি আসে, রাঁধতে পারি না, খাইতে পারি না। বাচ্চা ফোলাফানি হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। যাতায়াত করা যায় না, উজু করে আবার উজু করা লাগে। বুড়ের সময় করে মা, খালা, মাসি, দাদি সব ডাকিয়া করে একটা করে, কিন্তু কামের সময় কেউই না। এদিকে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা না গেলেও নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র বলেন, জলাবদ্ধতা রোধে সবার আগে জনসচেতনতা জরুরি। আগে কিন্তু পানি মধুবাগে আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু 7 দিন 8 দিন জমে থাকতো। শাসাববাড়ি মগবাজারে পানি জমে থাকতো, এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না। এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। আর বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কাটছে না জলাবদ্ধতার সমস্যা। ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, এখানে কোনো ডেভেলপমেন্ট কন্ট্রোল বলে কিছু কাজ করছে না। আমাদের সরকারি প্লটেরও যে জমি ছিল সেটাকেও আমরা দখল করে বা সেখানেও আমরা ভরাট করে নতুন নতুন বহুতল ভবন বানাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট ডেভেলপার তারা যখন ভবন করছে আশেপাশে একদমই ফাঁকা জায়গা না রেখে কনক্রিট আর কনক্রিট। অল্প বৃষ্টি হলেও সেটা ধারণ করার মতো যে ড্রেনেজ সিস্টেম সেটা এখন আর কাজ করছে না। সেবা সংস্থাগুলোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামান্য বৃষ্টিতেই এভাবে জলাবদ্ধতায় আটকে যায় বাড্ডা 5 তলা বস্তির এই বাসিন্দারা।
জলাবদ্ধ অবস্থায় চলে রান্নাবান্না, খাওয়া দাওয়া কিংবা অন্যান্য কার্যক্রম। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। নতুন ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম। দেশের অন্যতম বৃহত্তম এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার মণ ধান, যার টাকার অঙ্কে ৭ থেকে ৮ কোটি টাকা। দূরদূরান্ত থেকে ধান নিয়ে আসা ব্যাপারীদের অভিযোগ, সিন্ডিকেট সহ নানা কারণে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। তবে অভিযোগ অস্বীকার করে ক্রেতারা বলছে, ন্যায্য দামেই কেনা হচ্ছে ধান। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নতুন মৌসুমের ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। থরে থরে সাজানো নানা জাতের হাজার হাজার মণ ধানের বস্তা। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে ১ মাস আগেও ছিল ধানের সংকট। তবে এখন হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ধানের চাঙ্গা হয়ে উঠেছে বেচাকেনা। প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার মণ ধান বিক্রি হচ্ছে, যা টাকার অঙ্কে ৭ থেকে ৮ কোটি টাকা। এখানে বিআর ২৮ ধান মানভেদে মণ প্রতি ১,০০০ থেকে ১১২০ টাকা, বিআর ২৯ ধান ৯২০ থেকে ১,০২০ টাকা এবং মোটা ধান ৭৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যাপারীদের অভিযোগ, মোকামের সিন্ডিকেট সহ নানা কারণে তারা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। কৃষকদের থেকে কেনা দামের চেয়েও মণ প্রতি ৪০ থেকে ৫০ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে এখানে। এতে মোটা অঙ্কের টাকা লোকসান হচ্ছে ব্যাপারীদের। এলাকা থেকে কিনছি ৯৫০ টাকা দামে ধরে, এখানে বিক্রি করছিলাম ৯২০ টাকা। তো চাউলের বাজার কম, এক কারণে হরিদারা বাড়ায় নিতে পারতেছে না। অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, বাজারের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান। এখানে মুক্ত বাজার, আপনার বাজার দর সব সময় নিয়ন্ত্রণ থাকে। ধানের দাম মনে করি শুকনা ২৮ আমরা ১১৫০ টাকা কিনতেছি, শুকনা মুড়া ৯৫০ টাকা কিনতেছি। আমদানি হয়েছে, আমদানি হওয়াতে মানে বাজার একটু চাপ, আমরা কিনতেছি ২৮ কিনতেছি মনে করেন ১১০০, আর এই ২৯ কিনতেছি ১,০০০। ব্যাপারীরা এটা তারা সঠিক বলে নাই, তাদের সাথে আমাদের কোনো দিন এ ধরনের আচরণ হয় নাই। আমরা তাদেরকে ন্যায্য দাম দিয়ে ধানগুলা আমরা সরবরাহ কিনে থাকি। এদিকে জেলা খাদ্য বিভাগ জানায়, অতিরিক্ত মজুদের পাশাপাশি ব্যাপারীদের হয়রানি মুক্ত রাখতে মোকামে মনিটরিং বাড়ানো হয়েছে। আমরা বাজার মনিটরিং এর টিম আমাদের কাজ করতেছে, যাতে কোথাও অতিরিক্ত কেউ মজুত করতে না পারে অথবা কেউ অতিরিক্ত দাম নিতে না পারে, অবৈধভাবে কেউ যেন মজুত করতে না পারে, এবং যে ব্যাপারীরা যাতে ঠিকভাবে ধান বিক্রি করতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেগুলো আমরা মনিটরিং করতেছি। বৃহত্তর এই মোকামের ধান জেলার ২৫০ চাল কলের চাহিদা পূরণ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। তুচ্ছ ঘটনার জেরে মধ্যরাতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ঘটেছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় ছাত্রলীগ। শনিবার রাত ১২টার পর সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ছাত্রলীগ নেতারা জানান, ওই হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুরের অনুসারী হলের সহসভাপতি আতিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সভাপতির অনুসারী ১৫০ শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে আসলে ২ পক্ষের মধ্যে ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের মহড়াও দেন কেউ কেউ। পরে রাত ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ সকালে আরও থাকছে। গাজায় রাতভর ইসরায়েলি হামলায় ৯ শিশুসহ নিহত ৩৭। রাফা থেকে জোরপূর্বক উচ্ছেদের নিন্দা ইইউর বৈদেশিক নীতি প্রধান জোসেফ বোরেলের। আজ বিশ্ব মা দিবস। ১০ মাস ১০ দিন পেটে ধরা থেকে আমৃত্যু সন্তানের সবচেয়ে বড় আস্থা মা। মা মানেই নিঃস্বার্থ এক আপন পৃথিবী। মায়ের মতন কেই বা এমন ভালোবাসে। যাদের মা নেই তারাই জানে মা ছাড়া পৃথিবীতে পথ চলা কতটা কষ্টের। মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না। মা ছাড়া জীবন যেন অর্থহীন। বিশ্বের সব মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে মা দিবসে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। বেবিটা আসলো, তারপর মা যেখানে যে ৫টাতে ঘুমাতো ওখানে আমি ঘুমাই, আর এখন আমার বেবিটা আমার যেখানে ঘুমাতাম সেখানে। সবকিছুই তো নাই, মায়ের গন্ধ নাই, মায়ের হাতের রান্না নাই,
মা নাই। সদ্য মা হওয়া প্রমিস সন্তান পেটে থাকা অবস্থায় হারিয়েছেন মাকে। ঘরের আনাচে কানাচে মায়ের ঘ্রাণ যেন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে। ওই যেন ডাকছেন মা। মা খুব নরম ছিল, ধরে থাকতে খুব আরাম লাগতো। ডাকলাম মা মা, আর কথা বলেন না। মা ডাকাটা সব থেকে মিস করি। যে বয়সে সবচেয়ে বেশি মাকে প্রয়োজন, সেই সময়টাতেই মা ছাড়া প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে মুনিরাকে। যার মা নেই তিনিই বোঝেন বন্ধুর পথে একলা চলা কতটা কঠিন। যখন হাতটা ঠান্ডা হয়ে যায় এবং চোখটা যখন নামিয়ে ফেলে, তখন পুরো পৃথিবীতে মনে হচ্ছিল যে অন্ধকার নেমে আসতেছে, আর কিছু না। কোনো ভদ্রমহিলাকে যখন দেখি তার মেয়ের জন্য কাপড় পছন্দ করছে, বা কোনো মেয়েকে যখন দেখি তার মাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কেমন, আমার আসলে তখন খুব শূন্যতা কাজ করে। বেঁচে থাকতে মার গুরুত্ব বোঝেন না অনেকে। মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পান কি ছায়া হয়েছিলেন মা। তাই প্রশ্ন, যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন মাকে? মাকে বলতে পারতাম, মা আই লাভ ইউ সো মাচ, মা সরি এভরিথিং। আজকে বেঁচে থাকতো আমি অবশ্যই বলতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি। দুষ্টামি কম করি, এজন্য বলতো যে দুষ্টামি করলে চলে যাব। আমার এটাই আমি বলতাম যে আমি আর দুষ্টামি করব না। সকাল থেকে রাত অবধি যে মানুষটা স্বার্থহীনভাবে হাসি মুখে পরিবারের সবার আবদার মেটায়, তারই নাম মা। তিনি জানেন কর্তার কোন মাছ পছন্দ আর কোন সন্তানের মুরগির লেগ পিস। নিজের পছন্দ অপছন্দ করেন থোড়াই কেয়ার। নিঃস্বার্থে খেটে খাওয়া মায়েরা বিনিময়ে কেবল চান তার সন্তান থাকুক দুধে ভাতে। আমার চাওয়া পাওয়া নাই, আমার চাওয়া পাওয়া শুধু একটাই, মা বাপের দুঃখটা বুঝে এবং নিজেরা স্বাবলম্বী হয়। মা বাবার জন্য না, তাদের নিজেদের জন্য। সবসময় সন্তান সন্তানই, ওরা সবসময় ছোট, মায়ের কাছে সবসময় ছোট। কেউ কেউ মনে করেন মায়ের জন্য আলাদা দিবসের কি দরকার। এটা ঠিক, প্রতিটি দিন প্রতিটি ক্ষণই মায়ের জন্য ভালোবাসা কাজ করে। তারপরও মা বেঁচে থাকতে একটি দিন আলাদা করে মায়ের কদর কিংবা বিশেষ কিছু করা যায়, তাও কি কম আনন্দের? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বাজারের অস্থিরতার কারণ কি এবং মাছ মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লার যে বাজার পরিস্থিতি আমরা দেখেছি, প্রত্যেকটা বাজারে আসলে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে একটা বিষয় জানা যায়, কুমিল্লা আসলে তীব্র তাপ দেওয়ার পরে যখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে তখন বাজারে হয়েছে অস্থিরতা। আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লায় 80 টাকার নিচে আসলে কোনো ভালো সবজি পাওয়া যাচ্ছে না। যেখানে আসলে সবচেয়ে কম দামি আসলে টমেটো রয়েছে 30 থেকে 40 টাকার মধ্যে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা প্রতিটি বাজার আমরা ঘুরেছি এবং প্রতিটি এলাকায় আমরা ঘুরে চেষ্টা করি। তারা বলছেন যে কুমিল্লা যে হঠাৎ করে আসলে তীব্র তাপ দেওয়ার কারণে সবজি নষ্ট হওয়ার ফলে আসলে কুমিল্লার বাজার পরিস্থিতির কারণে আসলে তারা যারা রয়েছে দোকানদার, তারা বলছে আসলে সস্তা বলতে কোনো শব্দ নেই। সস্তার দিন চলে গেছে, এখন মানুষ সবচেয়ে দামি দামি সব সবজি খাচ্ছে। তবে আমি একটু যদি কথা বলতে চাই একদম বিক্রেতার সাথে, আসলে বাজারে সবকিছু 80 টাকা 100 টাকার মধ্যে হচ্ছে কেন? না, সব মাল তো 80 টাকা 100 টাকা। সিজিং আছে 60 টাকা, পটল আছে 50 টাকা 60 টাকা, এরপর আপনার শসা আছে 50 টাকা, ভেন্ডি আছে 50, বরবটি আছে 80 টাকা, কারকল আছে 100 টাকা 120 টাকা, কলা আছে 60 টাকা 50 টাকা, মিষ্টি আলু আছে 40 টাকা 50 টাকা, আম আছে 60 টাকা 50 টাকা, লাউ আছে 50 টাকা 60 টাকা, শসা দেশিটা আছে আপনার 60 টাকা। যেটা বলছেন আসলে আমরা দেখছি 60 টাকা 70 টাকা নিচে কোনো আসলে তরকারি নেই। আলু রয়েছে 60 টাকা কেজি। তবে একটা গরুর মাংস যথারীতি 800 টাকা রয়েছে। এবং আপনার যদি খাসি মাংস কথা বলি 1100 টাকা। বিশেষ করে মাছের বাজারে অস্থিরতা শেষ নেই। মাছের বাজারে সকল মাছের দাম বৃদ্ধি পেয়েছে। যখন আমি মাছের বাজারে গিয়েছি, মাছের বাজারে আমাকে জানিয়েছে তারা যে আসলে এখন খাল বিল শুকিয়ে গেছে, আসলে মাছের দাম পর্যাপ্ত, যে চাষের যে মাছগুলো আসছে ওই মাছগুলো আসলে বাজার পাওয়া যাচ্ছে সচরাচর। তবে মুরগির যদি কথা বলি, ব্রয়লারের দাম আসলে 220 টাকা, যদি লেয়ারের কথা বলি 350 টাকা, সোনালির কথা বলি 360 টাকা। আসলে বাজারে
সকল পণ্যে আসলে অস্থিরতা কাজ করছে। তবে যারা সাধারণ ক্রেতা তারা বলছেন আসলে আমাদের বিষয়টা না বিশ্বাস, আমরা যখন তীব্র তাপ দেওয়ার পরে যখন বাজারে যখন স্বস্তি এসেছে তখন বাজারে রয়েছে অস্থিরতা। তবে তারা বলছেন যে আসলে এর সমাধান আসলে এত সহজ হওয়ার কথা নয়, মানুষের ক্রয় ক্ষমতার চেয়ে আসলে তা ব্যয় বেশি হচ্ছে। তবে আপনি যদি আপনাকে জানেন নাকি কুমিল্লার বাজারগুলোতে আমি দেখেছি পর্যাপ্ত সবজি, পর্যাপ্ত শাক থাকলেও আসলে এখানে কম আর কোনো কমতি আমি দেখছি না। আর কুমিল্লার পেঁয়াজের দাম যথারীতি বিদেশি মশলা বাজার বৃদ্ধি রয়েছে, যদিও ভোক্তাদের ডিজি আসে উনি বলছেন কোরবানির আগে পেঁয়াজের দাম কমতে পারে। তো সবকিছু মিলিয়ে কুমিল্লার যে বাজার পরিস্থিতি এবং সেই বাজার পরিস্থিতি আমরা দেখেছি অস্থিরতা কাজ করছে। সাধারণ ক্রেতারা বলছেন আমাদেরকে আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আমরা আসলে জানি না, তারা সরকারের কাছে এর সমাধান চেয়েছেন। এই ছিল কুমিল্লার বাজার থেকে সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল। সবশেষ বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে জানাতে চাই নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, ফলে এখানে অসংখ্য মানুষ বসবাস করে। নারায়ণগঞ্জের বাজারে এই যারা ভোক্তা তারাই কিন্তু এই নারায়ণগঞ্জের যে মূল বাজার দিগুবাবুর বাজার, এখান থেকেই আসলে বাজার করেন। এই বাজারে আজকে মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, আর মাছ বিভিন্ন দামে আছে। তো মাংসের বাজারে আমরা এসে যদি দেখতাম যে ভোক্তারা বলছেন গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু বাজার অনেক ঊর্ধ্বমুখী। 800 টাকা কেজি 1 কেজি মাংস কিন্তু সাধারণ ভোক্তার জন্য ক্রয় করা অনেকটাই কঠিন। তো দেখছেন তারপরেও অনেক ভোক্তা এখানে এসেছেন, তারা মাংস ক্রয় করছেন। একই সঙ্গে এই বাজারে যে কলিজা বিক্রি হয় সেটি কিন্তু এই দোকানে 700 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। এটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে ভোক্তা রয়েছে তাদের জন্য ক্রয় করা অনেকটাই কষ্টদায়ক বলে জানিয়েছেন অনেকেই। এছাড়া নারায়ণগঞ্জের যে মাছের বাজারের খোঁজ আমরা নিয়েছি আজকে সকালে 3 নং মাছঘাট এলাকাতে, সেখানে পাইকারি দরে যে মাছ বিক্রি হচ্ছে, বড় রুই মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি এবং কাতলা মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। আর ছোট যেসব মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে, বিভিন্ন যেমন 200 টাকা কেজি থেকে শুরু করে একেবারে 600 টাকা এই পর্যন্ত দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একেবারে ঊর্ধ্বমুখী দরেই আছে। আমি এখানে যারা মাংস বিক্রেতা আছেন এবং মাছ বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। মাংস বিক্রেতারা বলছেন যে সামনে ঈদ, কোরবানি ঈদ, এই কারণে হচ্ছে এখন যারা গরু খামারি করেন তারা কিন্তু গরু বিক্রি করতে চায় না, ফলে এই কারণে গরুর দাম বেড়ে যাওয়ায় মাংসের দাম অনেকটা বেড়েছে, এমনটাই কিন্তু যারা মাংস বিক্রেতা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন। তবে মাছের দাম কেন বেড়েছে সেটা নিয়ে কোনো যুক্তি কিন্তু দিতে পারেননি যারা মাছ বিক্রেতা। তারা বলছেন বাজার যখন যেমন তখনই কিন্তু তারা সেই দরেই বিক্রি করেন। আর খাসির মাংস এই নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারা ঠিক একইভাবেই বলছেন যে খাসি আগের মতো কিনতে পারছেন না খামার থেকে, এই কারণেই মূলত দাম তারা অনেকটাই বাড়তি দরে বিক্রি করছেন। তবে এই যে ভোক্তা যারা নারায়ণগঞ্জের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন, অর্থাৎ পোশাক কারখানা শ্রমিক সহ বিভিন্ন পেশায় যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই দরে মাছ মাংস কেনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবুও এক শ্রেণীর ভোক্তা আসছেন, তারা কিন্তু এই মাংস ক্রয় করছেন। নারায়ণগঞ্জের ভোক্তারা জানিয়েছেন যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসনের যারা বাজার মনিটরিং করেন, তদারকি করেন, এই বিষয়গুলো যদি তারা একটু দেখেন তাহলে ভোক্তাদের জন্য অনেকটাই এই বাজার দর সাধ্যের কাছে চলে আসবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে মাছ মাংসের বাজারের সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। জামালপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ভালো মানের পরিবহন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 3.5 ঘন্টার জায়গায় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি লক্কর ঝক্কর বাসে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সহকর্মী মেহেদি হাসানের তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। জামালপুর জেলার 26 লাখ মানুষের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান বাহন হলো বাস। ভৌগোলিক দিক থেকে জামালপুর আশপাশের 6টি জেলার কেন্দ্রে অবস্থান করায় দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক বাস সার্ভিসে প্রায় 15,000 যাত্রী চলাচল করে। জেলার রাস্তাঘাটে 55 লাখ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও
নিম্নমানের বাস সার্ভিসে বিপাকে পড়েছেন যাত্রীরা। ভালো মানের বাস সার্ভিস না থাকায় রাজধানীতে যেতে 3.5 ঘন্টার জায়গায় লাগছে 7 থেকে 8 ঘন্টা। আর ট্রেনের টিকিট কালোবাজারিদের হাতে থাকায় 3 থেকে 4 গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের জামালপুরে যদি একটা এসি বাস হতো তাহলে আমাদের জামালপুরবাসীর জন্য খুবই ভালো হতো। বাসগুলা লকর ঝকর অবস্থা এবং সিটের অবস্থা খুবই একটা ভালো না। গেট লক বইলে যা আসলে গেট লক বইলে হয় না, ঠিক আছে। এই সিন্ডিকেটটা আসলে খুবই ভাঙা দরকার। ওরকম গাড়ি দিলে আমরাই চালাম, আমরা ড্রাইভার আমরা গাড়ি চালামো, ভালো গাড়ি চলুক, আমাদের এটা প্রত্যাশা। ভালো গাড়ি চালালে যাত্রী ভাড়াও ঠিক মতো দিব, গাড়ি যদি সার্ভিস ভালো দেয় যাত্রী ভাড়া দিব। সিন্ডিকেটের কারণে জেলায় ভালো মানের বাস সার্ভিস চালু হচ্ছে না জানিয়ে দ্রুত বাস সার্ভিসের মান উন্নয়ন এবং যাত্রী সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের। যাত্রী সাধারণের কথা ভেবে এবং সহজ এবং স্বাচ্ছন্দ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য লাক্সারি বাস ব্যবস্থা করা হোক, তাহলে ট্রেনের যে কালোবাজারি, টিকিট কালোবাজারি, ট্রেনের উপর যে চাপ এটা কমবে। যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি ভালো বাস সার্ভিস এবং রাজধানীর সাথে এসি বাস চালুর দাবি জামালপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরও থাকছে। হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে সকাল 10টায় শুরু হবে খেলা। ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। সোমবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি। আর 15 মে চট্টগ্রাম বন্দরে পৌঁছার খবরে ঈদের আনন্দ বইছে নাবিকদের পরিবারে। সহকর্মী AK-M নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ MV আব্দুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এটি এখন এগিয়ে আসছে কক্সবাজার অভিমুখে। আগামী সোমবার বিকেলে কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। সেখানে কিছু চুনাপাথর খালাস করা শেষে দুদিন পর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে খালাস করা হবে বাকি মালামাল। এ খবরে অনেকটা ঈদের আনন্দ শুরু হয়েছে সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া অপহৃত নাবিকদের পরিবারে। জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় সরকার ও জাহাজটির মালিক পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের সদস্যরা। আনন্দে ভাসছে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের পরিবারও। আলহামদুলিল্লাহ সবাইকে অক্ষত অবস্থায় দেশকে এই পরিবারকে ফেরত দিয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। সরকার যারা সব ব্যাপারে আমরা সবাই খুবই কৃতজ্ঞ। এদিকে জাহাজটির মালিক পক্ষ KSRM এর মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম জানান, আগামী 13 মে কুতুবদিয়ায় চুনাপাথর খালাসের পর উদ্ধার পাওয়া 23 জন নাবিক সহ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে। 13 তারিখ সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে আসবে। ওখানে 2 দিন অবস্থান করার পর চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আসবে। জাহাজ চলতেছে আর কি, বঙ্গোপসাগর চলতেছে, কুতুবদিয়া অভিমুখে আসতেছে সবাই জাহাজ। কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ দুপুরে MV আব্দুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। প্রায় 1 মাস পর জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করলে 13 এপ্রিল গভীর রাতে নাবিক সহ MV আব্দুল্লাহকে মুক্তি দেয় তারা। এর পরপরই সোমালিয়ান উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।